প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি। আরও রয়েছেন এম.এ. আজিজ, প্রধান সম্পাদক, দ্য ফিনান্সিয়াল পোস্ট। আপনাদের দুজনকে স্বাগত। আজাদ মজুমদার, আন্দোলন থামছেই না, একটার পর একটা চলছেই। জাতীয় প্রেস ক্লাবের সামনে গেলে আপনি বিষয়টি মোটা দাগে টের পাবেন। প্রতিদিন সেখানে মানুষ বিছানা করে অবস্থান নিচ্ছে। বুধবার রাতে আমরা দেখলাম যে দাবি আদায় না হলে ঘরে ফিরব না, এই বক্তব্য দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিল অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবার। তারা তিনটি দাবি জানাচ্ছে। এর মধ্যে একটি হলো আন্দোলনের আহতদের সবাইকে মাসিক ভাতার আওতায় আনতে হবে। আসলে এই বিষয়টির সমাধান হচ্ছে না কেন? জাতীয় প্রেস ক্লাবের সামনে ট্রেডিশনালি বাংলাদেশের মানুষ গিয়ে ওখানে তাদের দাবি দেওয়া জানায়। এটার একটা বড় কারণ হচ্ছে প্রেস ক্লাবে সাংবাদিকরা থাকেন, তাদের দাবি দেওয়া জানালে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষিত হয় এবং সেটা সরকারের নীতি নির্ধারকদের কাছে পৌঁছায়। সো এইটাতে আমি দোষের কিছু দেখি না। এটা মানুষ তার দাবি দেওয়া, মানুষের তো কথা বলার একটা স্পেস থাকতেই হবে, সেখানে যাবে, তার কথা বলবে। কিন্তু রাস্তা বন্ধ করে, অন্যের জন্য দুর্ভোগ সৃষ্টি করে, অন্যের কাজে ব্যাঘাত সৃষ্টি করে যে দাবি দেওয়াগুলো হচ্ছে, এগুলো কিছুটা উদ্দেশ্য প্রণোদিত। সবাই যে একেবারে খুব সৎ উদ্দেশ্য নিয়ে এ ধরনের দাবি দেওয়া জানাচ্ছে এরকম না। নানা ধরনের এখানে এলিমেন্ট কাজ করে। কারো উদ্দেশ্য থাকে সরকারকে ডিস্টেবিলাইজ করা, দেশকে ডিস্টেবিলাইজ করা, অথবা এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করা যাতে করে তাদের যারা প্রিয় মানুষ আছে বা তারা যাদের দ্বারা বেনিফিশিয়ারি বা তারা যেন সুযোগ সুবিধা পায়। এগুলো হলো একটা পক্ষ। তবে জুলাই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট বা জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্য বা আহত যারা দাবি দেওয়ার কথা আপনি বলেছেন, এটা একটু আনফর্চুনেট যে ওনাদেরকে দাবি দেওয়া জানাতে হচ্ছে শহীদ পরিবারের সদস্যদেরকে বা আহত যারা আছেন। সরকারের পক্ষ থেকে কিন্তু নানা সময়ে নানাভাবে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। যখনই ওনারা সরকার প্রধানের সাথে দেখা করতে চেয়েছেন বা সরকারের অন্য কর্মকর্তাদের সাথে দেখা করতে চেয়েছেন, তাদেরকে সেই সুযোগ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের চিকিৎসা যারা এখনও তো আছেন তাদেরও নিয়মিত ভালো মন্দ দেখভাল করা হচ্ছে। তো এইরকম একটা পরিস্থিতিতে কয়েকজন হয়তো এসেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে, তারা আন্দোলন করেছেন। সেখানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে গিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু কেউ যদি সিদ্ধান্ত নেয় যে তারা বুঝবে না এবং সরকারের যে সীমাবদ্ধতা সেগুলো তাদের কোনো বিষয় না, একান্তই শুধু তারা তাদের নিজের সুযোগ সুবিধা নিয়ে ব্যস্ত থাকবে, তাহলে সেটা আমরা আনফর্চুনেট বলা ছাড়া এই মুহূর্তে আসলে আর কিছু করার নাই। তবে এইটুকু সরকারের পক্ষ থেকে বলতে পারি যে জুলাই বিপ্লবের যারা শহীদ হয়েছেন, জুলাই আগস্ট বিপ্লবে, সেই শহীদ পরিবারদেরকে পুনর্বাসনের জন্য সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে এবং যারা আহত হয়েছেন তাদেরকেও কীভাবে কম্পেনসেট করা যায় বা দীর্ঘমেয়াদে তারা কীভাবে ভাতা পেতে পারে, এরকম উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এটা নিয়ে দফায় দফায় সরকারের যারা সংশ্লিষ্ট আছেন তারা বৈঠকও করেছেন। আমি একটা ছোট্ট কিছু তথ্য আপনি যদি অনুমতি দেন আমি উপস্থাপন করতে পারি। 834 জন শহীদ পরিবারের সংখ্যা গ্যাজেটভুক্ত করা হয়েছে। আরও অনেকগুলো মৃত্যুর খবর আছে, কিন্তু এগুলো স্ক্রুটিনি করে আপনার যাচাই বাছাই করে তারপরে নির্দিষ্ট একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে অন্তর্ভুক্ত করতে হয়। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে 1971 সালে। এখন পর্যন্ত কিন্তু কিছুদিন আগেও আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের তালিকা হালনাগাদ করা হচ্ছে, নতুন করে মুক্তিযোদ্ধা হচ্ছে কেউ কেউ। আর সেখানে জুলাই বিপ্লব তো মাত্র 6 মাস আগের ঘটনা। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন ওই সময়ে, যারা প্রকৃতই যারা শহীদ, তারা যাতে আসলে শহীদ তাদের পরিবার যাতে আসলে ইয়েটা পায়, সরকারি সহযোগিতাটা পায়, সেই চেষ্টাটাই করা হচ্ছে। এখানে যাতে কোনো সুযোগ সন্ধানী কোনোভাবে কোনো সুযোগ না নিতে পারে। একই রকমভাবে আপনার আহতদের ক্ষেত্রেও একই কথা সত্য। আপনি সরকারের পক্ষ থেকে আহতদের ইতিমধ্যে 3টা ক্যাটাগরি করা হয়েছে। এই ক্যাটাগরিতে আপনার 493 জন আহত জুলাই যোদ্ধাকে আপনার রাখা হয়েছে, যাদেরকে একেবারে একটা শহীদ পরিবারের সদস্যদেরকে যে ধরনের ভাতা সরকার দেবে সেরকমভাবেই তাদেরকে কম্পেনসেট করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। যেহেতু এটা ধরে নেওয়া হয়েছে যে তারা হয়তো আর জীবনে কখনো কর্মক্ষম থাকবেন না, তাদেরকে মাসিক 20,000 টাকা করে আপনার একটা ভাতা বা
আপনার আরও 5 লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। ক্যাটাগরি বি আছে একটা করা হয়েছে, যেখানে আপনার 908 জনকে তালিকাভুক্ত করা হয়েছে। এখানে আপনার তাদেরকেও 3 লক্ষ টাকা নগদ আর্থিক সহায়তা, পাশাপাশি আরও 15,000 টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। ক্যাটাগরি একটা সি করা হয়েছে, যেখানে 10,648 জনকে ইতিমধ্যে নথিভুক্ত করা হয়েছে, যারা এককালীন একটা অর্থ সহায়তা পাবেন এবং মাসে 10,000 টাকা করে পাবেন। এছাড়াও আরও এই মুহূর্তে স্ক্রুটিনির পর্যায়ে আছে আরও কয়েক হাজার আহত। তো এগুলা সবগুলা যোগ করলে কিন্তু আপনার জুলাই বিপ্লবে 15-16 হাজার আহত কিন্তু অলরেডি সরকারি সহায়তার মধ্যে চলে এসেছে। প্রায় 20,000। হ্যাঁ, যারা আপনার মার্চ মাস থেকেই যারা এই ভাতাটা পাওয়া শুরু করবেন। এবং এটা তো শুধু নগদ আর্থিক সহায়তা, আপনার এর পাশাপাশি যে তাদের যে চিকিৎসা কার্যক্রম আছে, চিকিৎসা কার্যক্রমগুলো নিয়মিত মনিটরিং করা হচ্ছে। একটা অংশকে আপনার বিদেশে পাঠানো হয়েছে, তাদের পিছনে বেশ বড় অঙ্কের অর্থ সরকার ব্যয় করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু একটা কথা বারবার বলেছেন যে অর্থের জন্য কারো চিকিৎসা আটকে থাকবে না, যে অর্থের সংস্থান হবে, অর্থ আছে, নানা প্রক্রিয়ার মাধ্যমে ডাক্তারের রিকমেন্ডেশনের ভিত্তিতে এবং যেখানে গেলে তারা সুস্থ হবেন সেখানে সেরকম একটা উপযুক্ত জায়গায় যদি তাদের নিয়ে যাওয়া যায়, সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো কার্পণ্য করা হবে না। এবং এই জন্য বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে। আরও বিদেশ থেকে যে বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসেছেন, তারা আপনার যাদের ব্যাপারে, যাদেরকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে রিকমেন্ডেশন করেছেন, তাদেরকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর বিষয়টা প্রক্রিয়াধীন রয়েছে। তো এইরকম যখন একটা অবস্থা, তাছাড়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা জুলাই যোদ্ধা প্রত্যেককে একটা কার্ড দেওয়া হবে, ওই কার্ডের মাধ্যমে তারা সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সেবা পাবেন। পাশাপাশি আরও অন্যান্য সরকারি যেসব সুযোগ সুবিধা আছে, যেগুলো হয়তো পরবর্তীতে নির্ধারণ করা হবে, সেগুলোও তারা পাবেন। বিপ্লবে আসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন বা যাদের পরিবারের সদস্য নিহত হয়েছেন, তাদের দেখভাল করার জন্য, তাদের ভালো মন্দ বিবেচনা করার জন্য গণ অভ্যুত্থান অধিদপ্তর করা হচ্ছে। যাতে জুলাই ফাউন্ডেশন প্রথমে করা হয়েছিল, কিন্তু জুলাই ফাউন্ডেশন একটা বেসরকারি উদ্যোগ, বেসরকারি উদ্যোগে সরকারের কাছে দায়বদ্ধতা কম থাকে। সেই জন্য এই ব্যাপারে যাতে সরকারের যারা কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত আছেন, তাদের যাতে দায়বদ্ধতা থাকে, তারা যাতে কোনোভাবে এই আমাদের জুলাই যোদ্ধাদের পরিবারের সদস্যদেরকে বা জুলাই যোদ্ধাদের আহত যারা আছেন তাদেরকে কোনোভাবে যাতে অবহেলা করতে না পারেন, এই জন্য এই গণ অভ্যুত্থান অধিদপ্তর করা হচ্ছে। এই অধিদপ্তরের আওতায় সরকারের কর্মকর্তারা একেবারে সরকারিভাবে নিবিড়ভাবে তাদের সব দেখভাল করবে। তো এই সরকারের দিক থেকে এই উদ্যোগগুলো ক্রমাগত চলমান আছে। এই বিষয়ে অর্থেরও কোনো ঘাটতি নাই এবং সরকার বলেছেন যে কোনোভাবেই হোক সরকার এই জন্য প্রয়োজনীয় বাজেটটা আসলে জোগাড় করে নেবে। তো এরকম যখন একটা অবস্থা, সরকারের আন্তরিকতা যখন আমি মনে করি যে সর্বোচ্চ পর্যায়ে আছে, তখন আসলে এই আন্দোলন করে কেউ যেটা করছে সেটা খুব আনফর্চুনেট। এবং এটা আসলে কেন করছে বা এখানে যারা আছেন এটা সবাই কি আসলে জুলাই যোদ্ধা কিনা বা এদের মধ্যেও কোনো সুযোগ সন্ধানে আছে কিনা, এটা এখন আসলে খতিয়ে দেখার আমার মনে হয় সময় এসেছে। আমি আজিজ, এই আন্দোলনের ধারাবাহিকতা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আপনি নিজেও নানান সময় নানান জায়গায় কথা বলেন, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গিয়ে। আপনার দৃষ্টিতে এই বিষয়গুলিকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? দীর্ঘ 15 বছর কোনো আন্দোলন কিন্তু কেউ করতে পারে নাই, দাবি দেওয়া হাজির করতে পারে নাই। প্রেস ক্লাবে দেখেছি আন্দোলনের রূপ ছিল, শেখ হাসিনা বলতো মা আমাদের দাবি মানতে হবে, মা বললে দাবি আদায় হয়, মানে আবার যে পিঠে খায় এই ডরে মা ডেকে আন্দোলন করে। তো এই জন্যে এই 15 বছরে কিছু দাবি কিন্তু যৌক্তিক দাবি হাজির হয়েছে, এটা ঠিক। কিন্তু সরকার যেহেতু উদার গণতন্ত্রের আহ্বান, যেমন মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আপনারা যা বলার বলেন, আন্দোলন করেন, অর্থাৎ উদার গণতান্ত্রিক একটা দেশ। তো সব জায়গায় উদারতা চলবে না। যেমন ধরেন আউটসোর্সিং, আমি দেখলাম ওই দিন আন্দোলন নামছে, তারাও তাদের চাকরি পার্মানেন্ট চায়। যেমন ধরেন ঢাকা মেডিকেল ইন্টার্নিরা স্ট্রাইক করছে ডাক্তার, সারা বাংলাদেশের সব সিনিয়র ডাক্তাররা স্ট্রাইক করে দিছে। বলেন মানুষের বাঁচার অধিকার নেই? মানবিক না? হবে না? এদের সেবা খাতে কেন স্ট্রাইক করার বিধান? সব পারতেছে, এটা পারে না কেন অন্তর্বর্তী সরকার? সেবা খাতগুলো সব স্ট্রাইকের বাইরে যেতে হবে। এদেশে প্রচুর বেকার লোক আছে, চাকরি দিবে, যাদের পোষায় না সে চলে যাবে, সহজ কথা। কিছু কিছু জায়গায় তো স্টিক হতে হবে। এখন আমার কাছে এই জন্য মনে হয় সবটাকে দেবে। যেমন এই যে আহত, জুলাই অভ্যুত্থানের আহত, এই 1 মাস আগেও আমি দেখলাম যে রাস্তায় দাঁড়ায় তারা অবরোধ করতেছে। কেন? তাদের যদি অ্যাটেনশন দিতেই হয় আগে নয় কেন? এখন তো প্রশ্ন উঠতেছে এটা বাড়তেই থাকবে। বিএনপির তরফ থেকে বলতে শুনছি তাদের 800
ছাত্র দলের 800 লোক মারাই গেছে। হ্যাঁ, ওই সময়তে তো এগুলো যুক্ত হবে তো আবার। তো ধরেন এই যে মুক্তিযুদ্ধের প্রশ্ন আসছে, আমি নিজেও মুক্তিযুদ্ধ করেছি। শোনেন, মুক্তিযুদ্ধ একমাত্র হোসেন মোহাম্মদ এরশাদের সময়ে একটা সার্ভে হয়েছিল, সার্ভে যেটা আমি ওই কমিটির লোকের কাছে শুনেছি। হ্যাঁ, এবং জাতীয় পার্টির বড় নেতা, প্রেসিডিয়াম সদস্য ছিল। তো যাই হোক, উনি মন্ত্রীও ছিল। তিনি বলছেন যে আমরা সার্ভে করে 80,000 মুক্তিযুদ্ধ পাইছি, জেনুইন। এখন হোসেন মোহাম্মদ এরশাদ যেহেতু দেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তান থেকে আসছে, তাহলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এইটা আর লিক করা হয়নি। তারপর এখন সব সরকার আসছে, সব সরকার এনে তাদের কিছু তদবিরে ঢুকাই দিছে, এখনও ঢুকতেছে, এখন আবার এই করা হয়েছে। কিন্তু আমি জানি, যেমন ধরেন আমার গ্রামে 3 জন জেনুইন মুক্তিযুদ্ধ ছিল, জেনুইন। 3 জনের একজন মুক্তিযুদ্ধের সময় মারা গেছে, আর একজন সে অনেকটা দুস্থ আকারে বিনা চিকিৎসাও বলতে পারেন, বা চিকিৎসার অভাবে মারা গেছে, বয়স হয়ে মারা গেছে। হ্যাঁ, একজন বেঁচে আছে। আর 3 জন কিন্তু এখন 4 জন মুক্তিযোদ্ধা ভাতা পায়, 4 জনই ভুয়া। আমরা তো দেখেছি আওয়ামী লীগের সময় একজন মন্ত্রীও কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রী না, ছিলেন, কিন্তু অনেক পরবর্তী সময়ে প্রমাণ হয়েছে টোটালটাই ভুয়া। মন্ত্রী কি মুক্তিযোদ্ধা? এখন তো আসছে যে মুক্তিযোদ্ধা মন্ত্রী যে ছিল সেও ভুয়া। রাইট। হ্যাঁ, সেক্রেটারি অনেকে চাকরি করছে, অনেক সরকারি লোক ভুয়া সার্টিফিকেট দিয়ে 2 বছর। এই কারণে কিন্তু এই সরকার চাচ্ছে যে জুলাই অভ্যুত্থানে যারা আহত এবং নিহত, মানে কোষ্টি পাথরের মতো করে যাচাই করার জন্য। না, কোষ্টি পাথর যে যাচাই করবেন, ধরেন এই যে আজকে প্রায় 7 মাস ধরে ছুঁই এখনো একটা তালিকা এই জন্য করা হয়নি, স্বচ্ছ তালিকা যদি হতো। এই জন্য আমি বলি যে এখন যে জায়গায় আসছে 2.25 লক্ষ মুক্তিযোদ্ধা, এখন কিসের মুক্তিযোদ্ধা? এখন মুক্তিযোদ্ধা কিসের কোঠা? এখন মুক্তিযোদ্ধার কিসের ভাতা? এগুলো বন্ধ করে দেওয়া উচিত। গরিবের ট্যাক্সে এর অর্ধেকের 3 ভাগের 2 ভাগ ভুয়া, সুতরাং এগুলো সব বাতিল, কোনো হবে না। মুক্তিযুদ্ধ করছে দেশের জন্য, দেশের স্বাধীনতা পাইছো, বাস মিটে গেছে। আবার ভাতা দিতে হবে। আমি তো জানি যে মুক্তিযুদ্ধের নামে সার্টিফিকেট, ভুয়া সার্টিফিকেট দিয়ে ইঞ্জিনিয়ার বানাইছে, সার্টিফিকেট দিয়ে আবার ঘুষের চাকরি লইছে, সে তো গ্রামের সব জমি কিনে ফেলতেছে, আর জেনুইন মুক্তিযোদ্ধা ফ্যাফা। তো এটা হয় না। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই যে জুলাই অভ্যুত্থানের এটাও কিন্তু এই পরিণতি ঘটার সম্ভাবনা আছে। সুতরাং ইমিডিয়েটলি প্রকৃত লিস্ট করা উচিত, যতটা সম্ভব একদম সাচ্চা লিস্ট করে এটা ওই আমার মনে হয় যে ক্লোজ করে দেওয়া উচিত। কোনো আর পরবর্তীতে প্রয়োজনে ওপেন বলুক, এটার সময় নিক, প্রয়োজনে ওপেন বলুক, কে কে আহত হয়েছে করো, দরখাস্ত করো, বা ঘটনা দিয়ে সাক্ষী প্রমাণ দিয়ে আসুক, সেটা তদন্ত করা হোক। তদন্ত করে তারা জেনুইন লিপিবদ্ধ করে ক্লোজ। এই আজীবন যে সরকার আসবে, সরকার পরিবর্তন হবে, আর তালিকা বাড়তে থাকবে মুক্তিযোদ্ধার মতো, আর গরিবের টাকা দিতে থাকবে, তা তো হবে না। সুতরাং আমার মনে হয় যে এটার প্রথম দরকার হলো লিস্ট, তারপরে রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী একটা ফর্মুলা তৈরি করে এটার করা উচিত। মুক্তিযোদ্ধাদের মতো যেন অপব্যয় না হয়। অনেক মুক্তিযোদ্ধা, আমার তো মনে হয় যে এখন তদন্ত করা উচিত। তদন্ত করে যারা ভুয়া মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে সন্তান নাতিপুতি চাকরি নিচ্ছে, এদেরকে একদম ফৌজদারি আদালতে বিচার করা উচিত। আজাদ মজুমদার, দীর্ঘ 7 বছর পর দলীয় সভায় বক্তব্য রাখলেন খালেদা জিয়া। আপনি জানেন যে বিএনপির একটি বর্ধিত সভা বৃহস্পতিবার হয়েছে, এবং সেখানে খালেদা জিয়া ভার্চুয়ালি যুক্ত হয়েছেন, কারণ উনি এখন লন্ডনে চিকিৎসাধীন। উনি কিছু কথা বলেছেন, যেমন একটি কথা বলেছেন উনি যে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, এখনও ফ্যাসিস্টদের দোসররা চক্রান্তে লিপ্ত, আসুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি, ঐক্যকে আরও বেগবান করি। খালেদা জিয়ার বক্তব্যের একটা বিশেষ বড় অংশই কিন্তু ঐক্যের ব্যাপারে কথা বলেছে, যারা ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলো তাদের ব্যাপারে। আপনি তার এই বক্তব্য কীভাবে ব্যাখ্যা করবেন? আমাদের দেশে এখন দেখেন রাজনীতিটা এমন একটা পর্যায়ে গিয়েছে, রাজনীতিতে অভিভাবক শূন্যতা দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। অনেক সিনিয়র পলিটিশিয়ান এক্সপায়ার করেছেন, আবার একটা পার্টির তো একটা গ্রুপ নিজেরা এমন পর্যায়ে নিজেদের পার্টিটাকে নিয়ে গিয়েছেন এবং দেশটাকে এমন একটা পর্যায়ে রেখে পালিয়ে গেছেন, তাদেরকে আর তাদের কথা আর নাই বা বললাম।
আর অন্য যারা আছেন তাদের মধ্যেও যে সিনিয়র পলিটিশিয়ান হিসেবে বেগম খালেদা জিয়া অবশ্যই উনি অনেক উপরে। হ্যাঁ, অনেক উপরে থাকবেন এবং উনি কথা বলছেন দেশের হয়ে, দেশের মানুষের জন্য কথা বলছেন। এটা শুধু পার্টিজান দৃষ্টিকোণ থেকে যদি নাও দেখি, আমি যদি মনে করি যে এটা আমাদের দেশের জন্য এটা একটা শুভ লক্ষণ এবং একটা ভালো দিক। উনি দেশের কথা ভাবছেন, ওনার দলকে দেশের ব্যাপারে কি কি সিদ্ধান্ত নিতে হবে উনি সেটা ওনার দলকে মনে করিয়ে দিয়েছেন। উনি কিন্তু আজকে ওনার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা বক্তব্য উনি উদ্ধৃতি দিয়েছেন। রিপিট করেছেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো আমি বিশ্বাস করি যে উনি যে এই বক্তব্যটা দিয়েছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আমার আশা যে ওনার দলের নেতাকর্মীরা ওনার এই স্পিরিটটাকে ধারণ করবেন। ওনারা অবশ্যই ওনাদের দলের যে নিজস্ব রাজনৈতিক লক্ষ্য আছে সেগুলো বাস্তবায়নের কাজ করবেন, কিন্তু একই সাথে সবাই এটাও মনে রাখবেন যে আমাদের সবার আগে আমাদের দেশের স্বার্থ কোনোভাবে যাতে বিঘ্নিত না হয় এবং দেশটাকে পুনর্গঠিত করার জন্য এই যে আমাদের যা যা করণীয় দরকার, বা দেশে এমন একটা সুন্দর রাজনৈতিক ব্যবস্থা যেটা সবাই চাচ্ছে, সেটা করার জন্য ওনাদের যে ভূমিকাটা রাখা দরকার, ওনারা ওনাদের দলের পক্ষ থেকে ওনাদের নেত্রী এবং আমাদের জাতীয় নেত্রী ওনার যে আহ্বান, সেই আহ্বানে সাড়া দিয়ে ওনারা কাজ করবেন। এটাই সরকারের পক্ষ থেকে আমাদের সবার প্রত্যাশা। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আজাদ মজুমদার এবং এম এ আজিজ। খালেদা জিয়া উনি আরেকটি কথা বলেছেন। উনি বলেছেন যে দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের ও ছাত্রদের, আপনাদের বলতে তার দলীয় লোকদের বোঝাচ্ছেন, যে আপনাদের ও ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান করা। মূলত উনি নির্বাচনটা দ্রুত চাচ্ছেন। ধন্যবাদ। দেখেন, আমরা আগে একটা ছোট সমস্যা নিয়ে আলাপ করেছি, কিন্তু ছোট সমস্যা কিন্তু সমস্যা কম না। এই যে আন্দোলনগুলি হচ্ছে, প্রায় 200 আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকার ফেস করতেছে। এরকম আন্দোলনের মহামারী এত দেখা যায় নাই। এটাও কিন্তু সমস্যা। মিছিল বলেন, হ্যাঁ, আন্দোলনের মিছিল বলেন। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে, ধরেন পতিত প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেছেন, তিনি কিন্তু ভারতে আছেন, এবং আমার বক্তব্য হচ্ছে যতদিন ভারতে এই স্বৈরাচারী ফেসিবাদী প্রধানমন্ত্রী থাকবে ততদিন পর্যন্ত আমাদের প্রতিবেশী বৃহৎ প্রতিবেশী 3 দিক ঘিরে আছে, এবং তাদের যে আচরণ, এই দেশ কিন্তু সহসা আপনার মনে হয় না যে ভারতের সাথে সম্পর্ক ভালো যাবে। হ্যাঁ, কারণ তারা পার্লামেন্টারি পার্টির ডিসিশন নিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছে, এবং এই সম্পর্কের ক্ষেত্রে হাসিনার অবস্থানটা মানে গলার কাটার মতো একটা অবস্থা। তো এই জন্য ভারতের কাছেও কিন্তু এখন শেখ হাসিনা জাতীয় সংঘের যে মানবাধিকার কমিশনের রিপোর্ট দিয়েছে, রিপোর্ট দেওয়ার পরে তারাও কিন্তু এটা বিপদে পড়ছে, একটা জরিপ হয়েছে। জরিপে 65% লোক, ভারতীয় লোক বলছে তাকে এদেশে রাখা উচিত না, বাংলাদেশের সরকার কাছে তাকে দিয়ে দেওয়া উচিত, তার বিচার হচ্ছে দিয়ে দেওয়া উচিত। শেখ হাসিনা কিন্তু অবস্থাটা এমন হয়েছে, সেটা গ্লোবাল বার্ডেন, কেউ নিতে চায় না। খেয়াল করে দেখেন, 1-2 দিন কিন্তু কোনো তাকে নিয়ে মিটিং করেনি, তাকে নিয়েই গেছে শুধু। 2 দিন পরে পার্লামেন্টারি পার্টির মিটিং হয়েছে, কারণ অনেক জায়গায় নক করা হয়েছে, কেউ নিতে চায়নি। সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরব নিতে চায়নি, কারণ ফেসিবাদ, কারণ এটা তো জার্মান মতো,
তারে ওই দেশে রাখা মানে ওই দেশে ওই ফেসিবাদ ডেভেলপ করবে। তো এখন যেটা হয়েছে, মানবাধিকার কমিশন এইটা জাতীয় সংঘের মানবাধিকার রিপোর্ট দেওয়ার পরে আমার মনে হয় যে সারা বিশ্বে একটা বিরাট পরিবর্তন এসে গেছে। তিনি আসলে, আমার মনে হয় শেখ হাসিনা একা হয়ে গেছেন, ভারতও তার প্রতি খুব একটা আমার কাছে বিপদে পড়ে রাখছে আর কি, দেওয়া আশ্রয় দিয়েছে, বিপদে পড়ে রাখছে। কিন্তু বিবিসি একটা বাংলা রিপোর্ট করেছিল যে 100 নেতা ভারতে আছে আওয়ামী লীগের, আর টোটাল বাইরে আছে 1000 নেতাকর্মী, ছোটোখাটো মিট কর্মী মিলে। সবাই এই দেশে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে। কারণ দেখেন, এশিয়ার ভিতরে, আগে বলতাম দক্ষিণ এশিয়া, এশিয়ার ভিতরে একটা দেশের সাথে তার সম্পর্ক নেই। এই যে যতগুলো আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের মধ্যে যে আপনার ওই থাকবে না, দোসরের যে ইনফ্লুয়েন্স নাই, এটা আপনার কি বলে, আগে তো প্রকাশ্যে হয়েছে, এখন অপ্রকাশ্য হচ্ছে, গণতান্ত্রিক কায়দায় হচ্ছে। সুতরাং দেশে তো একটা অস্থিরতা চলছে। হ্যাঁ, তারপর ধরেন হয়তো সরল মনেই দিয়েছেন প্রধান সেনাবাহিনী প্রধান যে ভাষণদার দিলেন, এতেও কিন্তু একটা আপনার দেশের ভিতরে নানান রকম চিন্তা করছে। তো সুতরাং দেশের ভিতরে একটা তুষের আগুনের মতো একটা কেমন যেন একটা অস্থিরতা কিন্তু আছে। এই সময় আমার মনে হয় যে মিনিমাম সংস্কার যে বেগম খালেদা যে বলছেন, তিনি কিন্তু দেশে বিদেশে সব জায়গায় এখনো অ্যাকসেপ্টেবল। দুইজন নেতা একসাথে হয়েছিল, খালেদা জিয়া এবং শেখ হাসিনা, সে তো ফেসিবাদ হয়ে বিদায় নিছে। আরেকজন আছে, তিনি অসুস্থ, তিনি মর্যাদার জায়গাটা রয়ে গেছে, মর্যাদার জায়গাটা রয়েছে। আমার ধারণা পরাশক্তিগুলো তারা কিন্তু আস্থায় নেয়। আর দ্বিতীয়ত, এই মুহূর্তে বর্ধিত সভায়, যেহেতু বিএনপি একটা বড় সংগঠন, তাদের সব বর্ধিত সভায় আসছে লোকজন, তাদের বিরুদ্ধে খালেদা জিয়া অসুস্থ থাকার পরেও যে বক্তৃতা দিছে, এটার তো একটা ইম্প্যাক্ট হবে, পজিটিভ ইম্প্যাক্টই হবে। সুতরাং আমার মনে হয় দেশটার সবাই সমঝোতার ভিত্তিতে ফেসিবাদ তাড়াইছে। সবাই তো বিপদে ছিলাম বলাই যায়, বিপদ থেকে মুক্ত, যারা মুক্ত ফিল করে তাদের সবাইকে আসলে আন্তরিকতার সাথে এই দেশটা এমনভাবে চলা উচিত যাতে করে শেষ পর্যন্ত আপনার একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসতে পারে এবং সবাই কাউকে চাপে না ফেলে সবাই আন্ডারস্ট্যান্ডিং। যেমন বেগম খালেদা জিয়াও বলছে সবাইকে একতাবদ্ধ থাকা উচিত, ঐক্যবদ্ধ থাকা উচিত। ছাত্রদের কথা তিনি উল্লেখ করেছেন, ছাত্ররা অভ্যুত্থানে তো অগ্রভাগে ছিল, সবাইকে নিয়ে, অর্থাৎ সোজা কথা, ফেসিবাদ তাড়ানোর সময় সব শক্তি, আওয়ামী লীগ ছাড়া সব শক্তি একসাথে ছিল। আমি মনে করি নেক্সট সরকার আসা পর্যন্ত আমাদের একসাথে থাকা উচিত, নাহলে ফেসিবাদের আসর আসতেই থাকবে, এটা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। তবে আমি মনে করি এখনও ফেসিবাদের ব্যাপারে সবাই ঐক্য। এখন যেটা হচ্ছে, এটার সামনে একটা নির্বাচন যার যার রাজনৈতিক কৌশল, ওই কৌশল। কিন্তু ফেসিবাদে দেখেন, ওই যে 10 তারিখে, গত মাসে 10 তারিখে ওই যে নুরশাদ স্কয়ারে আহ্বান করছিল না শেখ হাসিনা, তখন সব ছাত্র শিবির, বিএনপি, ছাত্রদল সব নেমে গেছে না। এখনো ফেসিবাদ হামলা করলে সব একসাথে, আলাদা থাকবেন। আজাদ মজুমদার, উনি তার দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে একটি কথা বলেছেন। বেগম খালেদা জিয়া বলেছেন যে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনের সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়। এবং উনি আরেকটা কথা বলেছেন চমৎকার, যে বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে দেশ ও জাতির স্বার্থে আমাদের কাজ করতে হবে। উনি তার দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছেন। একই সঙ্গে তরুণরা যে আলাদা চিন্তা করছে দেশ গড়ার ব্যাপারে, সেই বিষয়টাকে উনি ইতিবাচক হিসেবে এখানে বয়ান করেছেন। এইটা ওনার কাছ থেকে প্রত্যাশিত এবং উনি সেভাবেই ওনার বক্তব্যটা দিয়েছেন। আর পাশাপাশি ধরেন আমাদের দেশে একটা প্রজন্ম গড়ে উঠতেছিল যে আই হেট পলিটিক্স, একটা প্রজন্ম যারা রাজনীতি বিমুখ একটা প্রজন্ম গড়ে উঠতেছিল, যাদের কাছে আসলে মনে হতো যে রাজনীতিবিদ মানেই খারাপ, রাজনীতি মানেই হচ্ছে একটা খারাপ চিন্তা। এই চিন্তার যে একটা পরিবর্তন এসেছে এই চিন্তায়, যে মানুষ এখন বা তরুণ সমাজ আসলে বুঝতে শিখেছে যে দেশে যদি আসলে মিনিংফুল কোনো চেঞ্জ আনতে হয় তাহলে আসলে রাজনীতিতে প্রথমে চেঞ্জটা আনতে হবে, এবং রাজনীতিতে যদি কোয়ালিটেটিভ চেঞ্জটা আসে তাহলে তার ইম্প্যাক্ট দেশের সব জায়গায় পড়বে। এই যে মৌলিক বিষয়টাতে যে তরুণদের যে উপলব্ধি, এটাতে তো স্বাগতম উনি জানিয়েছেন এবং সবাই আসলে এটাকে স্বাগতম জানায়। তরুণরা যদি রাজনৈতিক কার্যক্রমে আরও বেশি করে অংশ নেয় এবং সুস্থ রাজনৈতিক চর্চাটা তারা করে, এবং তাহলে এই যে দেশে যে একটা লিডারশিপ ভ্যাকুয়াম সামনে আশঙ্কা করা হচ্ছে তৈরি হবে, কারণ একটা জেনারেশন চলে গেলে তো অলরেডি কিন্তু অনেকটা তৈরি হয়েছে।
হবে না, ঠিক অনেকটাই তৈরি হয়েছে। এক্স্যাক্টলি। আমাদের যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয় না অনেক দিন। আপনার যদি এই ছাত্র সংসদ নির্বাচনগুলো হতো তাহলে হয়তোবা নেতৃত্বের একটা ধারা তৈরি হতো, যেখান থেকে কিছু তরুণ নেতা উঠে আসতো, উঠে এসে তারা পরবর্তীতে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিত। যেহেতু সেখানে একটা গ্যাপ তৈরি হয়ে গিয়েছে, এখন তরুণরা যদি আবার এই প্রজন্মের তরুণরা যদি আগায় না আসে, এই গ্যাপটা কিন্তু দীর্ঘ হতে থাকবে এবং একটা সময় গিয়ে কিন্তু দেশে এক ধরনের বড় ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। তখন আসলে রাজনীতিতে আর ভালো মানুষ থাকবে না, বা রাজনীতিতে থাকবে হচ্ছে সুযোগ সন্ধানী, সুবিধাবাদী এবং ক্রিমিনাল মাইন্ডসেটের লোকজন। তো সেইটাকে প্রিভেন্ট করতে হলে এখন যারা তরুণ আছে, যারা দেশকে নিয়ে ভাবে এবং যারা রাজনৈতিকভাবে খুব শার্প, তারা যদি রাজনীতিতে আসে, তাদের মতবাদ মানুষ গ্রহণ করবে কিনা সেটা অন্য বিষয়। তারা মানুষকে কনভিন্স করতে পারবে না, কতটা মানুষের কাছে পৌঁছাতে পারবে সেটা তারা তাদের দক্ষতা দিয়ে সেই চেষ্টাটা করে যাবে। কিন্তু তাদের অংশগ্রহণটা, রাজনৈতিক প্রক্রিয়া, এইটাকে সবাই স্বাগতম জানায়, উনিও স্বাগতম জানিয়েছেন। এটা আসলে একটা খুবই ইতিবাচক একটা বিষয়। এম এ আজিজ, স্থানীয় নির্বাচন নিয়ে বেশ বিতর্ক চলছে। একটা জরিপও করা হয়েছিল যে ৬৭% মানুষ চায় যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই স্থানীয় নির্বাচনটা হোক। কিন্তু আমরা দেখেছি শুরু থেকে বিএনপি আর প্রচণ্ড বিরোধী। তারা কয়েকটি যুক্তি দিচ্ছে। একটি যুক্তি দিয়েছে যে খুব মারামারি কাটাকাটি হবে, এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হতে পারে। আজকে আমরা দেখছি যে বিএনপির প্রায় সব নেতা এই বিষয়ে কথা বলছে, মানে এর বিরোধিতা করেছে। বৃহস্পতিবার যে বর্ধিত সভাটি হলো বিএনপির, সেখানে তারেক রহমান ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন এবং উনি বলেছেন যে গণতন্ত্রকামী জনগণ মনে করে যে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে বাংলাদেশের সারা দেশে পলাতক স্বৈরাচারী দূষরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া, যা সরাসরি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী। গণহত্যাকারী, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়ার এই ফাঁদে বিএনপি পা দেবে না। এটা উনি একটা যুক্তি দিয়েছে যে স্থানীয় নির্বাচন আগে হলে এই ধরনের একটি আশঙ্কার কথা উনি এখানে উল্লেখ করেছেন। আপনার কি মনে হয়? প্রথম হচ্ছে, এই সরকার কিন্তু লোকাল গভর্নমেন্টটাকে অ্যাবলিশ করেছে, তখন ভাবা উচিত ছিল। কিন্তু কিছু উপায় ছিল না, কারণ যারা এর প্রতিনিধিত্ব করেছিল। আমি বলি, জি, আপনি সেখানে উপায় ছিল ভিন্ন কায়দায়। আপনি সব প্রশাসনের লোক বসায় দিলেন কেন? কাদের বসালে হতো? কেন প্রশাসন ক্যাডারের বাইরে আরো 25টা ক্যাডার আছে, রাইট। আপনি মিলেমিশে দিতে পারেন নাই কেন? এটার এটা কি আইনস্টাইন হতে হয়? ডিসি গুলো পদায়ন করলেন, করে প্রশাসন ঠিক হতে দিচ্ছেন না। ইতিমধ্যে ডিসি প্রায় 50-60টা বদলায় ফেলাইছেন। তাহলে আগে দিলেন কেন দিলেন? ডিসি প্রশাসন ক্যাডারের সব দিলেন, 25টা ক্যাডার বাইরে আছে, 7টা ওখান থেকেও যদি নিতেন, মেজরিটি 25টা ক্যাডার যেহেতু নিয়ে আপনি যদি 7 দিনের একটা ওরিয়েন্টেশন ট্রেনিং দিতেন, এটা কি আইনস্টাইন লাগে ডিসি? তাহলে তো এই সমস্যা হতো না। অর্থাৎ আপনার বক্তব্য হলো যে বিভিন্ন ক্যাডার থেকে যদি এখানে প্রতিনিধি দেওয়া হতো তাহলে সংকটটা তৈরি হতো না, এই তো? এই সংকট, অর্থাৎ এই যে ডিসি এখন যেমন স্যাক করতেছে, যে সব দোষ, এই স্থানীয় সরকারের কথা বলছি আর কি। স্থানীয় সরকারে একই, সব জায়গায় তো ইউএনও দায়িত্ব হয়ে গেছে। জি জি জি, দায়িত্ব হয়ে গেছে। সে তো প্রশাসনের লোক। তো আপনি করে যে এখানে আপনি অন্য লোক ওরিয়েন্টেশন দিয়ে ওখানে প্রশাসক আপনি ভিন্ন ভিন্ন নিরপেক্ষ লোক দেখেও বসায় দিতেন, কিছু অন্য পেশার লোকও বসায় দিতেন, অন্য ক্যাডারের লোকও বসায় দিতেন। অর্থাৎ এই জন্যই আমি বলছি যে সরকার স্টেপ নেওয়ার সময় ভাবা উচিত ছিল, এইটা ভাবে নাই। এখন যে নতুন অবস্থাটা তৈরি হয়েছে, যে ধরেন এটা তো কথা তো সত্য, এখন যদি আপনি এলাকায় যান, আমি তো গেছি, এলাকায় যদি যান, প্রতীকে নির্বাচন হবে না, নির্বাচন হবে। নির্বাচনে ধরেন আওয়ামী লীগের তো যতই বলেন 1000 লোক চলে গেছে নেতা, তাদের সমর্থকরা রয়ে গেছে না, তো স্থানীয় সরকারের তো দাঁড়ায় গেল, সব একটা অংশ তো চলে আসবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন উদয় হয়েছে যে বলা হচ্ছে যে স্বৈরাচাররা এখানে স্থান করে নেবে, কিন্তু ধরুন দলীয় কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসলো, তাহলে যদি স্থানীয় নির্বাচন যখন হবে তখন কি তারা স্থান করে নেওয়ার সুযোগ থাকবে না? যদি তাই হয়, তখন আগে ডিসিশন নিতে হবে যে আওয়ামী লীগ ইটসেলফ ইলেকশন করতে পারবে কি পারবে না। যদি ইলেকশন হয়, যেমন ধরেন ইনক্লুসিভ নির্বাচনের একটা কথা কিন্তু উঠছে এখন, যদি হয় তাহলে তো ইনক্লুসিভ অর্থে হলে তো আওয়ামী লীগও নির্বাচন করতে পারবে, ব্যাপারটা তো তাই দাঁড়ায়। তাহলে নির্বাচন করতে পারবে, তাহলে আর ফেসিবাদে একটা জীবন দিল কে? আমার কথা পরিষ্কার, ওখানে পরিষ্কার হলেই তো পরিষ্কার হলো। তাহলে আপনি সার্ভে করে দেখেন যারা প্রার্থী হবে, ধরেন লোকাল গভর্নমেন্ট নির্বাচন হলো, তাহলে প্রার্থী হলে আপনি আগে স্ক্যান করবেন সে পলিটিক্যালি কোন লাইনে। আপনি কি মনে করেন
যে জাতীয় নির্বাচন আগে হওয়া উচিত না স্থানীয় নির্বাচনটা হলে ভালো অবশ্যই হয়? জাতীয় নির্বাচন, লোকাল গভর্নমেন্ট নির্বাচন দিলে আসলেই সমস্যা হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আজাদ মজুমদার, ডেপুটি প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টার। আরও রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আজাদ মজুমদার, নির্বাচন কবে হবে কবে হবে না এই নিয়ে বিতর্ক তো চলছেই। অলরেডি প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তারা একটা নির্বাচনের আয়োজন, এবছরের শেষ দিকে শব্দটা ব্যবহার করেছেন। আপনাদের কি মনে হয়? পুরো বিষয়টা নির্ভর করছে সংস্কারের যে উদ্যোগগুলো, এগুলো আসলে কি গতিতে এগোবে এবং এটা কীভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। এখানে রাজনৈতিক দলগুলোর সাথে এটা উপস্থাপন করা হয়েছে এবং উপস্থাপন নয় শুধু, তাদের সাথে এটা নিয়ে আলোচনাও শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে আলোচনা হচ্ছে, অনানুষ্ঠানিকভাবে আলোচনা হচ্ছে। তো নানা প্ল্যাটফর্মে তাদের সাথে আলোচনা হচ্ছে এবং তাদেরকে একটা কমন প্ল্যাটফর্মে এই বিষয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তো ওনারা একটা কমন প্ল্যাটফর্মে এসে যদি ওনারা সবাই বা ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো অথবা সিংহভাগ রাজনৈতিক দল তারা যদি একটা মতামত দেয় এবং সেই মতামতগুলোর ব্যাপারে যদি একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়, তাহলে নির্বাচন বর্তমান সরকার যেভাবে চিন্তা করেছে বা আবার সবাই যেভাবে চাচ্ছে সেই অনুযায়ী এই বছরের শেষের দিকে খুবই সম্ভব। আর যদি এখান থেকে কিছুটা ব্যত্যয় ঘটে তাহলে হয়তো কিছুদিন পেছাবে। এটা মাননীয় প্রধান উপদেষ্টা আগেই এটা পরিষ্কার করে বলেছেন। এই বিষয়ে আসলে দ্বিধাদ্বন্দ্ব বা এগুলো নিয়ে বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই। একটা একেবারেই পরিষ্কার একটা টাইমলাইন। আর স্পষ্ট সবাই বলে থাকেন, আমরাও সেটা বিশ্বাস করি যে আর যাই হোক, প্রফেসর মোহাম্মদ ইউনূস উনি কিন্তু কখনো চান না যে নির্বাচনটা ডিলে হোক বা দীর্ঘদিন ক্ষমতার আকাঙ্ক্ষা। ওনার মধ্যে সেই কাজটা কিন্তু আমরা বা আকাঙ্ক্ষাটা আমরা কখনো লক্ষ্য করি না। শুধু উনি একা নন, এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা কাজ করছেন, উপদেষ্টা পরিষদের সদস্য থেকে শুরু করে আরও অন্যান্য পর্যায়ের কর্মকর্তা যারা এই বর্তমান প্রশাসনে নতুনভাবে যোগ দিয়েছেন, তাদের কারো মধ্যেই এমন কোনো মনোভাব এখন পর্যন্ত চোখে পড়েনি যারা মনে করছেন যে সরকারে থেকে তারা আরও দীর্ঘদিন কোনোভাবে তারা যেন সরকারে টিকে থাকতে পারেন বা সরকারে অবস্থান করে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন। এরকম কোনো মনোভাব, বিন্দুমাত্র মনোভাব সরকারের সাথে সংশ্লিষ্ট কারো মধ্যে এই দেখা যায়নি। সো সবাই চাচ্ছে এবং সবাই এই সরকারের সাথে যারা যুক্ত হয়েছে ম্যাক্সিমামেরই আসলে উদ্দেশ্যটা হচ্ছে দেশের এই ক্রান্তিকালে দেশের জন্য কিছু করা বা দেশে যে পরিবর্তনটা আসন্ন বা পরিবর্তনটা কাঙ্ক্ষিত সেই পরিবর্তনের সাথে সম্পৃক্ত থেকে কিছুটা অবদান রাখা, যাতে করে পরবর্তীতে তিনি নিজেও একটা ইতিহাসের অংশ হতে পারেন। সেই চিন্তা, সেই উদ্যোগ থেকেই কিন্তু সবাই কাজ করছেন। এখানে এটা লিঙ্গার করে বা এখানে দীর্ঘদিন থেকে কেউ সুবিধা ভোগ করবেন সেই রকম আসলে মনোভাব মাননীয় প্রধান উপদেষ্টার মধ্যে তো কোনোভাবেই দেখিনি, অন্য কারোর মধ্যেও এটা বিন্দুমাত্র মনোভাব আমাদের চোখে পড়েনি। এম এ আজিজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি মিলে একটি রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে, এই ধরনের খবর দীর্ঘদিন ধরে আমরা শুনছিলাম। শেষ পর্যন্ত তারা একটি রাজনৈতিক দল গঠন করলেন এবং সেখানে আমরা লক্ষ্য করেছি যে নেতৃত্বে তরুণরা রয়েছেন, বিশেষ করে যারা এই গণ অভ্যুত্থানের পোস্টার বয় ছিলেন তারাই কিন্তু মূল জায়গাগুলোতে দায়িত্ব রয়েছেন এবং তথ্য উপদেষ্টার দায়িত্ব ছেড়ে এই নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন নাহিদ ইসলাম। আমার প্রশ্ন হলো, এই রাজনৈতিক দলটির সম্ভাবনা কেমন? 1949 সালে মুসলিম আওয়ামী লীগ গঠন হয়, তখন সেটা তরুণরাই করে এবং তার উপরে অবশ্য একজন প্রবীণ ছিল মৌলানা ভাসানী। হ্যাঁ, এরপরে জাসদ যখন 74 সালে জাসদ গঠন হয় তখনও কিন্তু তরুণরাই করছে। কিন্তু আপনার এই 25 সালে যেটা হলো এটাও কিন্তু তরুণরাই করেছে। কিন্তু আপনি দেখেন আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে বিদায় হয়েছে, জাসদ আসলে অস্তিত্বহীন হয়ে গেছে। হ্যাঁ, আর শুধুমাত্র এখন এরা আবার শুরু করলো। এখানে দুটো জিনিস, হ্যাঁ, ওই তরুণ আর এই তরুণের ভিতরে একটা পার্থক্য আছে।
এখানে হচ্ছে যে একদম স্কুলের ছাত্র থেকে ইউনিভার্সিটি ছাত্র পর্যন্ত ইনভলভ। 2 হলো এই যে আগের যে দুটো বললাম 49 এবং 74-এ তারা কিন্তু সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে হয়েছে, এবারে কিন্তু সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে হচ্ছে না। এরা তো আরো বেশি গুরুত্বপূর্ণ নিশ্চয়ই, একটা ফেসিস্ট সরকারকে উৎখাত করে আসছে। উৎখাত করছে, কিন্তু সে সরকার তো গেছে গা তামাদি। বর্তমান সরকার তো চ্যালেঞ্জ করতেছে না। বর্তমান সরকারের Right. আমি বলবো যে আপনার ফিনান্সিয়াল টাইমসকে যে আপনার প্রধান উপদেষ্টা সাক্ষাৎকার দিয়ে যা বলেছেন জি। তাতে বোঝাই যায় অন্তর্বর্তীকালীন সরকারের এখানে এদের প্রতি উইকনেস আছে, দুর্বলতা আছে। যেটা আপনি বলতেছিলেন। আমি বলতে চাচ্ছি। তো এখন এইটা হলো একটা। 2 হচ্ছে ধরেন এই যে স্কুল থেকে ইউনিভার্সিটির ছাত্র পর্যন্ত সবাই এখন সরকার করার জন্য বা সরকার চালানোর জন্য ব্যস্ত। এই যে 6 থেকে 7 বছর জেনারেশন গ্যাপ তৈরি হবে, এই গ্যাপটাই জাতির পূরণ হবে কি করে? না, এখন তো রাজনৈতিক দলের যারা নেতৃত্ব দিচ্ছে, যারা কমিটিতে থাকবে, তারা স্টুডেন্ট থাকবে না। না, আপনার শোনেন, জি জি, তাদের একটা ইতিমধ্যে ছাত্র সংগঠন কিন্তু করে ফেলছে। হ্যাঁ, আমি আসলে জানতে চাচ্ছি কি যে এই যে নতুন রাজনৈতিক দল হলো, এর সম্ভাবনা কত, কিরকম, অথবা এরা কি কি ধরনের প্রবলেম মোকাবেলা করবে? আমি নির্দিষ্ট করে এই বিষয়টা আপনার না, কাছে জানতে চাচ্ছি। আমি তাদের সম্ভাবনা বলতে পারবো না, তবে তাদের যেটার ব্যাপারে খুব বেশি সচেতন থাকা দরকার। জি জি, যেমন টিআইবির ইফতেখারুজ্জামান বলেছে, বৈষম্যবিধি ছাত্ররাও কিন্তু আপনার এইসব অপকর্মে ঢুকে গেছে, তদবির বাণিজ্য, চাঁদাবাজি ইত্যাদি ঢুকে পড়ছে। তারা দুদকে কমপ্লেনও গেছে, অভিযোগও গেছে। তো সুতরাং এটার থেকে ধরেন এই যে 52 সাল থেকে যত আন্দোলন হয়েছে, সব আন্দোলনে কিন্তু ছাত্ররা অগ্রভাগে ছিল। কেউ কেউ তো সরকারের অংশীদারিত্ব নেয় নাই। 2 হচ্ছে ওই সময় তারা বিতর্কিত ছিল না, কিন্তু এই ছাত্রদের উপরের ভাগে কিছু বিতর্ক তৈরি হয়েছে। আজাদ মজুমদার, এই যে নতুন রাজনৈতিক দল হলো, আমি যে প্রশ্নটা আমি আজিজের কাছে করেছিলাম, আপনার কাছে সেই প্রশ্নটাই করতে চাই। এদের সম্ভাবনাটা কেমন, আর কি কি প্রতিকূল পরিবেশে তারা মুখোমুখি হতে পারে? রাজনীতিতে চ্যালেঞ্জ থাকবে, সংগ্রাম থাকবে। এই সংগ্রাম এবং চ্যালেঞ্জ অতীতে যারা রাজনীতি করেছেন তারা ফেস করেছেন, ওদেরকেও ফেস করতে হবে। এখন তারা ফেস করে তারা কতটুকু দক্ষতার সাথে এটা মোকাবেলা করতে পারবে তার উপর নির্ভর করবে তারা আসলে রাজনীতিতে কতদূর যাবে। তবে একটা জিনিস বলতে পারি, ইতিহাসে এর আগেও যারা ছাত্র নেতৃত্বের মাধ্যমে যেসব রাজনৈতিক দল গঠিত হয়েছে তাদের সাফল্য ব্যর্থতা কিন্তু পর্যালোচনা করে এদের এগিয়ে যাওয়ার সুযোগ আছে। কারণ ইতিহাসের সবচেয়ে বড় সুযোগটাই কিন্তু এটা যে ইতিহাস থেকে মানুষ চাইলে শিক্ষা নিতে পারে। কেউ নেবে কি নেবে না সেটা একান্তই তার ব্যাপার। এবং এরকম একটা প্রবাদও আছে যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, কিন্তু কেউ যদি নিতে চায় তাহলে তো তার সেই সুযোগটা আছে। তো আমরা বিশ্বাস করি বা আশা করি তারা ইতিহাসের এই ঘটনা প্রবাহগুলোও পর্যালোচনা করবেন এবং সেখান থেকে শিক্ষা নিয়ে অন্যরা যেসব ভুল ত্রুটির কারণে পরবর্তীতে ইররিলেভেন্ট হয়ে গেছেন তারা সেই ভুল ত্রুটিগুলো করবেন না, এবং না করে তারা আসলে মানুষের আস্থাভাজন একটা রাজনৈতিক দল হয়ে উঠবেন। গ্রাজুয়ালি যে এখন প্রচলিত রাজনৈতিক দলগুলো মাঠে রয়েছে, তারা এদের প্রতিপক্ষ না, কোনো কোনো সময় শত্রু হয়ে উঠতে পারে। আমাদের কাজটাই হচ্ছে রাজনীতিক এমন একটা কালচার তৈরি করা যাতে কেউ কারো শত্রু না হয়। রাজনৈতিক প্রতিপক্ষ, রাজনীতিতে পক্ষ বিপক্ষ, মতবিভেদ, মত দ্বিমত এগুলো যদি না থাকে তাহলে তো আর গণতান্ত্রিক সমাজ থাকে না, তাহলে তার জবাবদিহিতার জায়গাটা থাকে না। এগুলো থাকবে, কিন্তু সবারই আসলে জুলাই বিপ্লবের স্পিরিটটাকে ধারণ করে চেষ্টা করা উচিত, বা চেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার থেকে করা হচ্ছেও, এমন একটা রাজনৈতিক কালচার তৈরি করা যাতে কোনো রাজনৈতিক দল কোনো রাজনৈতিক দলের জন্য শত্রু না হয়ে ওঠে। একজন রাজনীতিবিদ যেন আরেকজন রাজনীতিবিদের জন্য শত্রু বা চক্ষুশূল না হয়ে ওঠেন, তারা যেন রাজনীতিতে পরস্পরের পরিপূরক থাকেন। বিদায়ী তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ওনার একটা সম্পদের হিসাব দিয়েছেন। জি, এখন রাজনৈতিক দলের নেতারা যদি এরকম সম্পদের হিসাব দিতেন, নিশ্চয়ই তারা ভেবে দেখবেন, সেটা আমরা আশা করি দেওয়া উচিত। যেটা দেয় ইলেকশনে আগে, জি, জি। এগুলো সব ম্যানিপুলেটেড। এবং এদের প্রত্যেক রাজনীতি যারা নেতা হবে, এমপি হতে চাইবে, অর্থাৎ সরকারের কাণ্ডারি হতে চাইবে, তাদের খুব ভিগোরাসলি তাদের সম্পদের হিসাব সরকারের পক্ষ থেকে নিয়ে নেওয়া উচিত। কারণ তারা গোপন করে মাছ চাষ করে 1000 কোটি টাকার মালিক, এটা হইল নাকি? হইল? এই জন্য সরকারের দায়িত্ব নেবেন, সরকার চালাইবেন, দেশের ট্যাক্সের পয়সা নেবেন, খরচ করবেন, আপনি হিসাব দেবেন না, এটা তো হয় না। এই যে দেন না, আওয়ামী লীগের চলে গেল, যারে ধরে তারই আরে সমর্থকেরও ধরলেই আমাদের সাংবাদিকদের ভিতরে ধরলেই 1000 কোটি, কি আজব কাণ্ড। আমি আজিজ এবং আজাদ মজুমদার, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ।
প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।